আসসালামু আলাইকুম। পপস স্টুডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমরা আমাদের চ্যানেলে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা আপনার Google র‍্যাংকিং এর পুরো গেমকেই চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি আপনার ওয়েবসাইটে Google র‍্যাংকের শীর্ষে থাকতে চান বা টপ 10 এ থাকতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমি আজকে আপনাদের সাথে ৯ টি Google র‍্যাংকিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। যা আপনার ওয়েবসাইটের এসইও বা আপনার ব্লগের এসইও একদম টোটালি চেঞ্জ করে দিবে। গুগলের ৯ টা র‍্যাংকিং ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ১ম এ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই র‍্যাংকিং ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইউজার ইনটেন্ট অ্যান্ড এনগেজমেন্ট। যেটাকে বলা যায় সার্চকারী বা যে সার্চ করতেছে তার উদ্দেশ্য এবং সম্পৃক্ততা বা সার্চ এনগেজমেন্ট। গুগলের মূল লক্ষ্য হলো যখন কোনো ব্যবহারকারী কোনো কিছু সার্চ করে তখন তাকে সবচেয়ে প্রাসঙ্গিক এবং কার্যকর অ্যান্সারটা দেওয়া, সার্চ রেজাল্টটা দেওয়া। আপনি গুগলে সার্চ করলেন ভালো স্মার্টফোন কোনটি? গুগল তখন আপনাকে এমন সব ব্লগ পোস্ট, রিভিউ, ভিডিও দেখাবে যেগুলা বিভিন্ন স্মার্টফোনের তুলনামূলক আলোচনা করা হইছে। গুগল বুঝতে পারে যে আপনার উদ্দেশ্য হলো তথ্য জানা। এটাকে বলা হয় ইনফরমেশনাল ইনটেন্ট। আপনি যখন ইনফরমেশন জানতে চাবেন, তখন গুগল মূলত এই সার্চ রেজাল্ট গুলা দেখায়। আবার যদি আপনি সার্চ করেন iPhone 17 পারচেজ বা iPhone 17 প্রাইস, গুগল এটা ধরে নিবে যে আপনার উদ্দেশ্য হচ্ছে কেনাকাটা করা। এটা হচ্ছে ট্রান্সেকশনাল ইনটেন্ট। গুগল তখন আপনাকে বিভিন্ন অনলাইন স্টোরে লিঙ্ক দেখাবে। আসেন এবার জানি আমরা আসলে গুগল কিভাবে তার সার্চ এনগেজমেন্ট এটা মেজার করে। গুগল বিভিন্ন সিগন্যাল দিয়ে এটা বুঝতে পারে। সেই সিগন্যালটা হইতে পারে যে সার্চ করতেছে তার লেখা কয়েকটা ওয়ার্ড, সেটা হইতে পারে কোনো একটা কিওয়ার্ড, সামথিং লাইক দ্যাট। এর ভিতরে অন্যতম কয়েকটা কি ফ্যাক্টর আছে। ১ম কি ফ্যাক্টরটা হচ্ছে ডুয়াল টাইম। কোনো ব্যবহারকারী আপনার সাইটে আসার পর কতক্ষণ থাকে। 2nd পয়েন্ট হচ্ছে বাউন্স রেট। কোনো ব্যবহারকারী আপনার সাইটের একটি পেজ দেখে যদি অন্য কোনো পেজ না দেখে ফিরে যায়, তখন তাকে বলে বাউন্স রেট। হাই বাউন্স রেট সাধারণত খুব খারাপ সিগন্যাল। হাই বাউন্স রেট বুঝার কিছু পদ্ধতিও আছে। যেমন আমরা Google Analytics দিয়ে এটা বুঝতে পারি। Google Analytics এ খুব সুন্দরভাবে বাউন্স রেটটা দেওয়া থাকে। ইনটেন্ট আর এনগেজমেন্ট পরিমাপের জন্য আরেকটা পদ্ধতি আছে যেটা Google ইউজ করে, সেটা হচ্ছে পোগো স্ট্রিকিং। পোগো স্ট্রিকিং টা হচ্ছে ধরেন একজন ব্যবহারকারী Google এর সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটে ক্লিক করল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার Google এ ফিরে গিয়ে অন্য একটি ওয়েবসাইটে ঢুকল। এটাই মূলত পোগো স্ট্রিকিং। এটি Google এর কাছে একটা শক্তিশালী নেগেটিভ সিগন্যাল। এখন দেখি আসেন ইউজার ইনটেন্ট আর এনগেজমেন্ট এটা বাড়ানোর জন্য আমাদের কি করা দরকার? আপনার ওয়েবসাইটের কনটেন্ট লেখার আগে ভালোভাবে আপনি রিসার্চ করে নিবেন। আপনার টার্গেট অডিয়েন্স কারা হইতে পারে? আপনার ওয়েবসাইটে ১ম এ কি দেখাবে? এগুলা আপনি আগের থেকেই ঠিক করে নিবেন। আপনার কনটেন্টকে আরো আকর্ষণীয় করবেন, যাতে ব্যবহারকারী দীর্ঘ সময় আপনার সাইটে থাকে। এখানে হুক ব্যবহার করা যাইতে পারে। এর জন্য আপনি ভিডিও বানাইতে পারেন, ইনফোগ্রাফ বানাইতে পারেন, ইন্টারেক্টিভ এলিমেন্ট যুক্ত করতে পারেন। হোয়াটএভার সেটা আপনি যেটা আপনার সুবিধা হয়, সেটা আপনি করে নিবেন। EEAT এই টার্মটার সাথে মোটামুটি যারা ব্লগিং করেন, এসইও করেন তারা সবাই পরিচিত। E ফর এক্সপেরিয়েন্স, E ফর এক্সপার্টিস, A ফর অথরিটি, T ফর ট্রাস্ট। এটা গুগলের র‍্যাংকিং এর 2nd ম্যাসিভ একটা সিগন্যাল হিসেবে ধরা হয়। EAT এত গুরুত্বপূর্ণ কেন? কিছু ওয়েবসাইট আছে যেগুলা YMYL বা ইওর মানি ইওর লাইফ ওয়েবসাইট। উদাহরণ দেই, যেমন ধরেন কোনো একটা হসপিটালের ওয়েবসাইট, কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা কোনো একজন লয়ারের ওয়েবসাইট। এ ধরনের সাইটের ভুল তথ্য মানুষের জীবন বা আর্থিক অবস্থার উপর মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। তাই গুগল চায় এই সাইটগুলোর পেছনে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে তারা যথেষ্ট অভিজ্ঞ, দক্ষতা, কর্তৃত্ব এবং বিশ্বাসযোগ্য থাকুক। EEAT খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিশেষ করে যেইসব ওয়েবসাইটগুলা সার্ভিস সার্ভিস দেয় বা একদম অথেন্টিক আ আপনার ইনফরমেশন দেয়। এইসব ওয়েবসাইটের ক্ষেত্রে গুগল তো বুঝতে পারে কোনটা কি ওয়েবসাইট। ওয়েবসাইটে যখন EEAT নিয়ে কাজ করবেন, তখন এই EEAT এই ৪ টা ওয়ার্ড আপনার ওয়েবসাইটে কতখানি ইমপ্লিমেন্ট হচ্ছে, এটা আপনি নিজের থেকেই দেখে নিবেন খুব ভালো করে। যেমন ধরেন এক্সপেরিয়েন্স যদি আমি বলি, এখানে আপনি নিবেন যে আপনি কি নিজে এই বিষয়ে কিছু করে দেখছেন? ধরেন একটা রেসিপি। আপনি যদি কোনো রেসিপি লেখেন, তাইলে আপনি নিজে সেই রেসিপি কি তৈরি করে দেখছেন?
এই টাইপের ব্লগ যাবে। সেকেন্ড যদি ধরি এক্সপেরিয়েন্স, দক্ষতা। আপনি যে বিষয়ে দক্ষ, আপনি কি একজন ডাক্তার, নাকি আপনি একজন ইঞ্জিনিয়ার, নাকি একজন আপনি লয়ার, এটা সম্পর্কে ডিটেইল একটা ধারণা আপনার ওয়েবসাইটে থাকতে হবে বা আপনার ব্লগের ভিতরে থাকতে হবে, আপনার পোস্টের ভিতরে থাকতে হবে। ফর অথরিটি, গুগলে অন্য যেই ইন্ডেক্সড এই ডক্টর বা হসপিটাল বা স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটগুলো আছে, ভালো ভালো ওয়েবসাইট যারা র্যাঙ্কিংয়ে আছে, তাদের কাছ থেকে কোনো কন্টেন্ট রেফারেন্স, কোনো কন্টেন্টকে তারা কি রেফারেন্স হিসেবে নিয়েছে কিনা আপনার ওয়েবসাইট থেকে, বা তাদের মতো বড় কোনো ওয়েবসাইট থেকে আপনার কাছে কোনো ব্যাকলিঙ্ক আছে কিনা, গুগল এটা খুব ভালোভাবে চেক করে। আর লাস্ট হচ্ছে ট্রাস্ট। ধরেন আপনার সাইট কি নিরাপদ কিনা, আপনার সাইট কি সিকিউর কিনা, সেই ক্ষেত্রে আপনার এসএসএল সার্টিফিকেট, গুগল এগুলা কিন্তু খুব নজর দিয়ে দেখে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর আপনার সাইটে কি আপনার বা আপনার প্রতিষ্ঠানের পরিষ্কার তথ্য দেওয়া আছে কিনা, আপনার যে প্রতিষ্ঠান বা আপনি যার হয়ে সাইটটা বানায় দিচ্ছেন বা আপনার নিজেরই হইতে পারে, সেখানে অ্যাবাউট আস পেজ, এটাতে একটা ক্লিয়ার আইডিয়া গুগলকে দিতে হবে। অ্যাবাউট আস পেজটা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য অ্যাবাউট আস পেজটা খুব ইম্পর্টেন্ট। গুগল যখনই কোনো ওয়েবসাইটকে ক্রল করে, অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারপরে সেটা যদি ই-কমার্সে কোনো সাইট হয়, রিফান্ড পলিসি, এগুলা খুব ভালোভাবে চেক করে। সো এই জিনিসগুলা মাথায় রাখবেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজে আপনার টিমের সদস্যদের পরিচয় দিয়ে দিতে পারেন। তাদের যোগ্যতা, অভিজ্ঞতা খুব ভালোভাবে তুলে ধরতে পারেন। ব্লগ পোস্ট লিখলে লেখকের বিস্তারিত বিবরণ, যেটাকে আমরা অথর বায়ো বলি, এবং অথর বায়োর একটা লিঙ্ক 100% অ্যাবাউট আস পেজে থাকতে হয়। আপনার সাইটের এসএসএল সার্টিফিকেট ঠিক আছে কিনা, আপডেটেড কিনা, এটা একটু খেয়াল করে নিবেন। একটা ভালো কোনো হোস্টিং থেকে হোস্টিং নেওয়ার চেষ্টা করবেন। বিশ্বস্ত বিশ্বস্ত সাইট, ট্রাস্টেড সাইট থেকে ব্যাকলিঙ্ক জোগাড় করার চেষ্টা করুন। ব্যাকলিঙ্ক ইজ দ্য কি। এখনো ব্যাকলিঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস গুগল র্যাঙ্ক করার জন্য, সেটা আপনার যেই ওয়েবসাইটই হোক না কেন। এই বিষয়গুলো আপনার সাইট সম্পর্কে একটি ভালো সিগন্যাল গুগলকে দিবে। এইটা আপনি মাথায় রাখবেন। থার্ড যে কি ফ্যাক্টরটা আছে, এটা হচ্ছে কন্টেন্ট রিলেভেন্স এবং ফ্রেশনেস। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কতখানি প্রাসঙ্গিক আপনার ওয়েবসাইটের সাথে, এবং তাদের ফ্রেশনেস বা এটা নতুনত্ব কতখানি, এইটা গুগল মেজার করে। এই প্রসঙ্গে যদি বলি, তাহলে ধরেন গুগল এমন একটা কন্টেন্ট পছন্দ করে যা শুধু প্রাসঙ্গিক না, বরং সময় উপযোগী। গুগলের র্যাঙ্কিং এর পর একটি কন্টেন্ট চিরকাল একই অবস্থায় থাকতে পারবে না। একটা নির্দিষ্ট সময় পর কন্টেন্টের র্যাঙ্কিং আস্তে আস্তে নিচে নামতে থাকে। আমরা এটাকে বলি কন্টেন্ট ডিকে বা বিষয়বস্তুর অবক্ষয়। আপনার এখানে করণীয় কি আছে? যদি আপনার ওয়েবসাইটের কিছু আর্টিকেল খুব ভালোভাবে র্যাঙ্ক করে, কিন্তু এখন ধীরে ধীরে নামতেছে, দেখতেছেন আপনি। কিভাবে দেখবেন? গুগল সার্চ কনসোল আছে, গুগল অ্যানালিটিক্স আছে, এদের মাধ্যমে আপনি খুব সহজেই দেখতে পাবেন। ধরেন এভাবে নিচে নামতেছে, তাহলে মনে করবেন যে এখন নতুনভাবে কন্টেন্টগুলা আমাকে লিখতে হবে। এখানে ধরেন নরমালি প্রতি ৬ মাস বা ১২ মাস পর পর আপনার যেই এভারগ্রিন কন্টেন্টগুলো আছে, যেগুলাকে ধরেন কর্নার স্টোর কন্টেন্ট বা মেইন কন্টেন্ট, যে প্যারেন্ট কন্টেন্ট হিসাবে দেখি এভারগ্রিন যেগুলা, সেই কন্টেন্টগুলো রিভিউ করবেন। ৬ মাসে একবার, ইনফরমেটিভ হইলে আরো কম সময়ের মধ্যে করবেন। সেক্ষেত্রে কি করবেন? নতুন নতুন আ ইনফরমেশন যোগ করবেন। আপনার আর্টিকেলে কোনো ডাটা থাকলে বা সেটা হালনাগাদ করবেন। নতুন সেকশন যোগ করবেন। নতুন কোনো প্রশ্ন, FAQ বা এই বিষয়ে একটি নতুন সেকশনও যুক্ত করতে পারেন। ভিজুয়াল আপডেট, পুরনো ছবি বা ইনফোগ্রাফ যেগুলো আছে, সেগুলো নতুন করে দিয়ে দিবেন। পাবলিশ ডেটা পরিবর্তন করবেন। কনটেন্ট আপডেট করার পর তারিখ পরিবর্তন করে বর্তমান তারিখে দিবেন। এটা মাথায় রাখবেন। এটা অবশ্য নরমালি হয়ে যায়, অটোমেটিকই হয়ে যায়। তারপরেও যদি না হয়, সেটা একটু খেয়াল রাখবেন যে কনটেন্ট আপডেট করছেন, আগের ডেটই আছে, নতুন ডেট আসে নাই। সেক্ষেত্রে এটা একটু চেঞ্জ করে দিবেন। ৪ নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে স্কিমা মার্কআপ। গুগল আপনার সাইটের থেকে ডাটা নেয় মূলত HTML কোড দিয়ে। একটা ওয়েবসাইট থেকে গুগল HTML কোডের মাধ্যমে বিষয়বস্তুগুলো বুঝতে পারে। কিন্তু আপনি যদি একটা কাস্টম স্কিমা মার্কআপ দিয়ে দেন বা স্কিমা ডাটা ইউজ করেন, তাইলে গুগল আরো ভালোভাবে আপনার সাইটটা সম্পর্কে বুঝতে পারবে। আপনার কনটেন্ট আসলে কি? আপনার ইনটেন্ট কি? আপনি কি প্রেজেন্ট করতে চাচ্ছেন?
যদি কাস্টমলি বলেন গুগলকে, গুগল সেটা আরো ভালোভাবে নেয়। আসলে স্কিমাটা কি? স্কিমা হলো এক ধরনের কোড, যেটা আপনি আপনার ওয়েবসাইটে কোডে যোগ করবেন। এটা গুগলকে বলে দেয় যে আপনার পেজে কি, কি উপাদান আছে। যেমন ধরেন আপনার একটা রেসিপি সাইট হইতে পারে। সেই সাইটে আপনি স্কিমা ব্যবহার করলে গুগল বুঝতে পারবে যে এই পেজে রেসিপির নাম কি, উপকরণ কি, রান্নার সময় কি, এর কোনো রেটিং আছে কিনা। এগুলা গুগলকে খুব সহজেই স্কিমা ডাটা বুঝতে দেয়। স্কিমা ডাটা কিভাবে তৈরি করতে হয় এর বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা আপনার সরাসরি এআই কে জিজ্ঞেস করে এটা করা নিতে পারেন। এটা এত কঠিন কিছু না, বাট খুব ইম্পর্টেন্ট। স্কিমাটা কেন গুরুত্বপূর্ণ? স্কিমা মার্কআপ ব্যবহার করলে আপনার সার্চ রেজাল্ট আরো আকর্ষণীয় দেখা, মানে সুন্দরভাবে সাজায় গুছায় দেওয়া আর কি। এটাকে মানে গুগলের ভাষায় বলে রিচ রেজাল্ট বা রিচ স্নিপেট। যেমন রেসিপির ক্ষেত্রে রেটিং, সময়, ক্যালোরি ইত্যাদি জিনিস সরাসরি সার্চ রেজাল্টে দেখা যায় না। যেমন একটা জিনিস দেখেন যে আপনি যখন একটা রেসিপি টাইপ ওয়েবসাইট করবেন, তখন রেসিপির রেটিং, রেসিপি কোন সময় বানানো হয়েছে বা এতে কি পরিমাণ ক্যালোরি আছে, এগুলো কিন্তু গুগল সরাসরি দেখায়। এর ফলে যেইটা হয়, ব্যবহারকারী আপনার লিঙ্কে ক্লিক করলে বেশি আগ্রহী হয়। আপনার ক্লিক থ্রু রেট বা সিটিআর যেটাকে বলে আর কি, এটা বাড়তে খুবই সাহায্য করে। আর সিটিআর বাড়লে গুগল আপনার সাইটকে আরো বেশি র্যাঙ্ক দিবে। এটা মাস্ট। তো এটা ছাড়াও ধরেন ইন নিয়ার ফিউচারে গুগল এআই চালিত যেই জিনিসপত্রগুলো আছে, সারসংক্ষেপগুলা দেখায়, এআই রেজাল্ট এখন পৃথিবীর অনেক দেশেই চলে আসছে, বাট এখনো বাংলাদেশে এটা এআই সার্চ জিনিসটা এখনো গুগল দেয় নাই। বাট এআই সার্চ একদম টোটালি একটা অন্যরকম জিনিস। এমন অনেক ওয়েবসাইট আছে যেটা গুগল র্যাঙ্কে নাই, বাট এআই সার্চ দিয়ে করলে ওটা একদম প্রথমে ১ বা ২ এর ভিতরে দেখাইতেছে। এরকম অনেক ওয়েবসাইট আমি পাইছি। স্কিমা মার্কআপটা এআই এর কাছে খুব হেল্পফুল একটা জিনিস। স্কিমা মার্কআপ আপনার কনটেন্টকে এআই এর কাছে আরো সহজবোধ্য করে তোলে, সোজা কথা। সো স্কিমা মার্কআপটা খুবই ইম্পর্টেন্ট। নিয়ার ফিউচার তো আর নাই, বর্তমানে এআই জামানায় চলতেছে। আমাদের দেশে হয়তো এখনো এআই সার্চটা গুগল দেয় নাই। বাট যখন দিবে, আমরা যখন সবাই এআই সার্চটা ইউজ করতে পারবো, তখন দেখবো যে এআই সার্চ আর রেগুলার সার্চের মধ্যে তফাৎ কতখানি। সেই জন্য আজকের থেকেই চেষ্টা করেন আপনার ওয়েবসাইটে স্কিমা ডাটা ইউজ করার। ৫ নাম্বার কি ফ্যাক্টরটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। গুগল চায় যে ব্যবহারকারী একটা ওয়েবসাইটে যখন আসবে, তখন তাদের যেন কোনো সমস্যা না হয়। ইউজার এক্সপেরিয়েন্সটা হয় হচ্ছে মূলত লোডিং স্পিড, সহজে নেভিগেশন করা। এরপরে হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলিনেস, যেটা মানে বিভিন্ন ডিভাইসে ওয়েবসাইটগুলা কিভাবে দেখাইতেছে। ইউজার এক্সপেরিয়েন্সটা এখন ম্যান্ডেটরি। আর এই ইউজার এক্সপেরিয়েন্স পরিমাপ করে হচ্ছে গুগল তার কোর ওয়েব ভাইটাল দিয়ে। কোর ওয়েব ভাইটালের জন্য আলাদা, একদম টোটালি আলাদা একটা সেকশন রাখা হচ্ছে। একদমই নির্দিষ্ট একটা ম্যাট্রিক্স দিয়ে এই কোর ওয়েব ভাইটালটা পরিমাপ করে। আপনার ওয়েবসাইটে আপনি এই কোর ওয়েব ভাইটালটা নিয়মিত চেক করবেন। স্পিড দেখবেন, গুগল স্পিড কতখানি আছে, মোবাইল ফ্রেন্ডলিনেস কতখানি আছে। আর এই স্পিড মাপার সময় যেটা মূলত গুগল লাইট হাউস দিয়ে মাপা হয়, সেখানে দেখবেন যে এলসিপি, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এলসিপি। এটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের সব বড় যে পেজটা আছে, বড় যে সেকশনটা আছে, লোড হইতে কতক্ষণ লাগে। প্রথমে যদি আপনি একটা ওয়েবসাইটের মেইন লিঙ্কটা দিয়ে করেন, তাহলে গুগল তার হোম পেজটা দেখে। এটা দেখে নিবেন যে আপনার কোন পেজগুলোতে বেশি ক্লিক আসতেছে, ক্লিক থ্রু রেট বেশি, বা কোনটাতে কোন পেজগুলাতে আপনার সার্চ বেশি হচ্ছে, কোন পেজগুলা গুগল একটু উপরের দিকে আছে, র‍্যাঙ্ক হচ্ছে। এইসব পেজগুলা আলাদাভাবে পুরো এই ভাইটালগুলা দেখবেন। এবং এই ভাইটালটা দেখার সময় যে খেয়াল করবেন যে এলসিপি, আইএনপি, সিএলএস, এই জিনিসগুলা কতখানি ভালোভাবে আছে আপনার পেজে। গুগলের পেজের স্পিড দেখার জন্য আমরা সবাই মূলত কয়েকটা ওয়েবসাইট ইয়েই ব্যবহার করি। একটা হচ্ছে আপনার গুগলের লাইট হাউস অথবা জিটি ম্যাট্রিক্স। এগুলা দিয়ে আমরা গুগলের পেজ স্পিড দেখতে পারি। এর কোর ওয়েব ভাইটাল স্কোর দেখতে পারি। বাট গুগলটা দিয়েই করা উচিত, কারণ গুগল এই কোর ওয়েব ভাইটালকেই একটা ইন্ডিভিজুয়াল র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দেখে।
এবং এটাও খেয়াল করবেন যে আপনার যেই পেজগুলা এখন র‍্যাংকে আছে বা র‍্যাংকে না থাকলেও যেই পেজগুলা আপনার বেশি ক্লিক পাচ্ছে, ক্লিক থ্রু রেট বেশি বা ইমপ্রেশন বেশি আসতেছে, এই টাইপের সাইটগুলা এই টাইপের পোস্টগুলা বা এই টাইপের পেজগুলা চেষ্টা করবেন যে এই টাইপের পেজগুলাকে একটু অপটিমাইজ করার। কারণ যেহেতু সে সিগন্যাল গুগলের কাছ থেকে একটা পাচ্ছেন আপনি যে ক্লিক আসতেছে বা ইমপ্রেশন বাড়তেছে। সো এই পেজগুলাকে একটু অপটিমাইজ করবেন। এলসিপিটা একটু দেখবেন যে কতখানি আছে, আইএনপিটা কতখানি আছে, সিএলএসটা কতখানি আছে। এগুলো একটু দেখার চেষ্টা করবেন। আর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। আপনি যখন ওয়েবসাইট বানাবেন ভাই একদম শুরুর থেকেই এটা মোবাইল ফ্রেন্ডলি করে বানাবেন। কারণ এখন অলমোস্ট 60 থেকে 65% মানুষ মোস্টলি ইউজ করে হচ্ছে মোবাইল। এজন্য মোবাইল ফ্রেন্ডলিনেস মাস্ট। এটাও কিন্তু গুগলে র‍্যাংক করার একটা সাব ফ্যাক্টর বলতে পারেন। আপনার যদি ইউজার এক্সপেরিয়েন্স ভালো না হয় স্বাভাবিকভাবেই ইউজার আপনার ওয়েবসাইটে থাকবে না বেশিক্ষণ। ধরেন একটা পেজে ক্লিক করলো, পেজটা এমনভাবে আসলো যে অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না মোবাইলে। সেই ক্ষেত্রে কিন্তু ইউজার আপনার পেজে থাকবে না। এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি, জানি যে এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট আপনার ওয়েবসাইটের উপরে পড়বে। এক্ষেত্রে আপনার করণীয় যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার সাইটের গতি বা স্পিড কিভাবে উন্নত করা যায় এটা আপনি খেয়াল করবেন। ইমেজগুলা, মোস্টলি ইমেজগুলা অপটিমাইজ করেন। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে প্রচুর ইমেজ ইউজ করা হয়। আপনি সেটা ব্লক করলেও এখানে ইমেজ থাকবে। আর যদি আপনি কোনো কিছু সেল করেন বা ই-কমার্স হয় বা আপনার যদি কোনো পোর্টফোলিও হয় তাহলে তো ছবির অভাব নেই। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ছবিগুলা যেন নেক্সট জেন যেটাকে বলে WP, AVFI এগুলা এই ফরম্যাটে যেন থাকে। আর সাইটের নেভিগেশনটা সহজ করবেন। মেনুটা যেন সহজ থাকে এটা খেয়াল রাখবেন। আর ইউজারকে কিভাবে খুব সহজে আপনি তথ্য দিতে পারবেন সেই জিনিসটা সবার আগে মাথায় রাখবেন। ৬ নাম্বার কি ফ্যাক্টরটা হচ্ছে ব্র্যান্ড অথরিটি। একটা শক্তিশালী ব্র্যান্ড থাকা মানে গুগলের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। ব্র্যান্ড অথরিটি কিভাবে কাজ করে এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপর আমি একটু ছোট করে বলে দেই। যখন একটা ব্র্যান্ড জনপ্রিয় হয় ধরেন, তখন মানুষ এই ব্র্যান্ডের নাম লিখে গুগলে সার্চ করে। যেমন নাইকি। নাইকি লিখে সরাসরি গুগলে সার্চ করে। বা নাইকির একটা নির্দিষ্ট কোনো একটা জুতা লিখে গুগল সরাসরি সার্চ করে। এটা হচ্ছে ব্র্যান্ডেড সার্চ। এটার জন্য এ একটা ওয়েবসাইট খোলার পরেই বা একটা ই-কমার্স এর সাইট খোলার পরেই বা কোনো একটা ব্লগ লেখার পরেও কিন্তু সাথে, সাথে কিন্তু ব্র্যান্ড অথরিটি তৈরি হয় না। ব্র্যান্ড অথরিটি তৈরি হইতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আপনি সহজ যে সমাধানটা আছে আপনি ব্যাকলিঙ্ক দেওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন শুধু এসইও করে বসে থাকলে হবে না। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকতে হবে। আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইলে আপনার ওয়েবসাইট নিয়ে বইসা রয়েছেন কোনো কাজ হবে না। যখন আপনার ব্র্যান্ড পরিচিতি হবে, তখন গুগল আপনার প্রত্যেকটা পোস্ট এবং আর্টিকেল সহজে র‍্যাংক করাবে। এটা মাথায় রাখবেন। যখন গুগলের কাছে একটা সিগন্যাল চলে যাবে যে ধরেন ১-১.৫ হাজার ১০,০০০ মানুষ আপনার ব্র্যান্ডটা নিয়ে সার্চ করতেছে। সেটা গুগল বুঝবে ঠিকই যে এইটা লিঙ্কগুলা কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে নাকি সরাসরি গুগলের থেকে আসতেছে, অর্গানিক্যালি আসতেছে নাকি অ্যাড দিয়ে আসতেছে। তারপরেও গুগল যখন বুঝতে পারবে যে আপনার ব্র্যান্ডের একটা ভ্যালু মানুষের কাছে আছে, গুগল কিন্তু খুব দ্রুতই আপনার সাইটটাকে র‍্যাংক করাবে। র‍্যাংকিং এর ৭ নাম্বার কি ফ্যাক্টরটা হচ্ছে ব্যাকলিঙ্ক। আ এখনো একটি অন্যতম বলতে পারি পাওয়ারফুল র‍্যাংকিং ফ্যাক্টর এটা। যখন একটা অথরিটি সাইট থেকে আপনার সাইটে একটা লিঙ্ক আসে, তখন গুগল ধইরা নেয় যে আপনার কনটেন্টটা ট্রাস্টওর্দি বা বিশ্বস্ত। ব্যাকলিঙ্ক একটা ভালো জায়গা থেকে ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটে যখন আসবে, তখন দেখবেন যে আপনার ডিএ, পিএ মানে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি ঠাস, ঠাস করে বাইরা যাবে। গুগলের র‍্যাংকিংও এটা মারাত্মক রকম প্রভাব ফেলে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। এখানে খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন ব্যাকলিঙ্কিং করার ক্ষেত্রে হাজার, হাজার মানে উইক ব্যাকলিঙ্কের চেয়ে ১ টা বা ২ টা স্ট্রং ব্যাকলিঙ্ক বেশি কার্যকর। এই ক্ষেত্রে ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন। কারণ অনেকেই ব্যাকলিঙ্ক করে, ব্যাকলিঙ্ক করার জন্য এরকম অনেক ওয়েবসাইটও আছে। এখন জিপিটি দিয়েও ব্যাকলিঙ্ক করানো যায়। বাট আপনি এটা মাথায় রাখবেন যে আপনার ওয়েবসাইটের সাথে যদি সেটা যদি রিলেভেন্ট না হয় ব্যাকলিঙ্কটা, তাহলে কিন্তু গুগল সেটা ধরে ফেলতে পারবে। এটা গুগলের জন্য কোনো ব্যাপার না ধরা। এবং গুগল যখন ধরবে আপনাকে তখন আপনি যদি র‍্যাংকেও থাকেন,
ধরেন ২ টা ৩ টা ভালো ব্যাকলিঙ্ক নিয়ে আপনি র্যাঙ্কে উঠছিলেন। এরপরে ৫০ টা ব্যাকলিঙ্ক বানাইছেন অযথা, প্রয়োজন ছাড়াই। ব্যাকলিঙ্ক অটোমেটিক্যালি তৈরি হয়। আপনার ওয়েবসাইট যখন র‍্যাংকে থাকবে তখন অন্যান্য ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক এমনি তৈরি হয়ে যাবে। বাট এটা খেয়াল রাখবেন যে আপনি নিজে যে ব্যাকলিঙ্ক গুলা দিচ্ছেন বা করতেছেন, এগুলা যেন কোনোভাবেই মানে লো কোয়ালিটি না হয়। একটা অথরিটি ওয়েবসাইট থেকে বা একটা ভালো ওয়েবসাইট থেকে যদি আপনার একটি লিঙ্ক থাকে, তাহলে আপনার র‍্যাংকিং এর প্রভাব অনেক বেশি হবে। দুর্বল বা স্প্যামি সাইট থেকে ব্যাকলিঙ্ক নিলে তা আপনার র‍্যাংকিং এর বিরাট ক্ষতি করবে। এটা আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি। তাই ব্যাকলিঙ্ক সংগ্রহের ক্ষেত্রে, ব্যাকলিঙ্ক জোগাড় করার ক্ষেত্রে প্রয়োজন হলে আপনি টাকা দিয়ে কিনে নেন ভালো ব্যাকলিঙ্ক, সেটাও খুব ভালো। আর যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন সেটা তো ভালোই। বাট পারফেক্ট একটা ব্যাকলিঙ্ক মানে ১,০০০ ব্যাকলিঙ্ক ২ নাম্বার ব্যাকলিঙ্কের চেয়ে পারফেক্ট একটা ব্যাকলিঙ্ক অনেক ভালো। আর ইন্টারনাল লিঙ্কিং, অনেকেই ইন্টারনাল লিঙ্কিং এর কথা ভুলেই যান। ইন্টারনাল লিঙ্কিং খুব ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে লিঙ্ক দেওয়া একটা গুরুত্বপূর্ণ র‍্যাংকিং ফ্যাক্টর। এটা কিন্তু যারা আমরা এসইও নিয়ে কাজ করি, এটা মানে মাস্ট একটা জিনিস। ৮ নাম্বার কি ফ্যাক্টরটা হচ্ছে H1 ট্যাগ। আমরা H1 ট্যাগ মানে বুঝি হেডিং। এটা গুগলের কাছে একটা শক্তিশালী র‍্যাংকিং ফ্যাক্টর। এই H1 ট্যাগটাই মূলত গুগলকে সিগন্যাল দেয় যে আপনার পেজের ভিতরে প্রধানত কি আছে। বিষয়টা আপনি কি? কি লিখতে চাচ্ছেন বা কি লিখছেন বা আপনার পেজটা, আপনার পোস্টটা কি? সেটা গুগল ১ম এই যখন ক্রল করে তখন H1 ট্যাগটা দেখে। H1 ট্যাগের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ছোট, ছোট কয়েকটা নিয়ম আছে। এর মধ্যে মানে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসগুলো আছে, যে নিয়ম ৩ টা আমি বলতেছি। যে H1 ট্যাগ যখন ইউজ করবেন, প্রত্যেকটা পেজে শুধুমাত্র একটা H1 ট্যাগ ইউজ করবেন। কখনোই একের অধিক H1 ট্যাগ ইউজ করা যাবে না। আর H1 ট্যাগ আপনার পেজের আসল বিষয়বস্তুর সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। এটা মাথায় রাখবেন। লাস্ট বাট নট লিস্ট, যেটা হচ্ছে গুগল র‍্যাংকিং ফ্যাক্টরের আরেকটা বলবো যে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইমেজের অল্টার টেক্সট। আমরা অনেকেই ওয়েবসাইট বানাই। ওয়েবসাইটে প্রচুর ইমেজ থাকে। তো ইমেজগুলাতে অল্টার টেক্সট দিতে যাই না। ইভেন এরকমও দেখা গেছে যে ইমেজের নামটা দেয়া রাখছি ইমেজ 1, ইমেজ 2, ডেসক্রিপশন নাই, কিচ্ছু নাই। ইমেজটা কিন্তু গুগলে আপনি যখন কোনো কিছু সার্চ করেন, দেখবেন যে ইমেজের জন্য আলাদা একটা সার্চ রেজাল্ট দেখানোর জন্য ইমেজের একটা অপশন আছে। তো গুগল কিন্তু ইমেজটাকে খুব ইম্পর্টেন্টলি নেয় এবং গুগল ইমেজ যখন নেয়, ইমেজটা আসলে গুগল তো দেখতে পারে না। সে বুঝে হচ্ছে অল্টার টেক্সট দিয়ে যে ইমেজটা আসলে কিসের ইমেজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এই অল্ট টেক্সটটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা কয়েকটা কারণ হইতে পারে। এর মধ্যে মোস্টলি যেই ২ টা কারণ গুগলের র‍্যাংকিং ফ্যাক্টরে আমি পাইছি, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। মানুষ সার্চ করবে যারা হয়তো চোখে দেখে না বা বুঝতেছে না, মানে চোখে সমস্যা আছে কোনো, দেখতে পাচ্ছে না। তখন কি করে তারা ওই স্ক্রিন রিডার ব্যবহার করে। স্ক্রিন রিডার আপনার যখন একটা আ ছবি বা একটা ইমেজ আপনার ওয়েবসাইটের স্ক্রিন রিডারে যাবে, তখন স্ক্রিন রিডার সেই অল্ট টেক্সটটাই পড়বে। আপনি যদি ইমেজ 1 দিয়ে রাখেন, তাইলে দেখা যাবে যে চোখে দেখে না একজন অন্ধ মানুষ আপনার কোনো একটা আর্টিকেল শুনতেছে সে। শুনতে মাঝখানে একটা ছবি আসলো যেখানে স্ক্রিন রিডার বলল ইমেজ নাম্বার 1। বাট ইমেজটা আসলে কিসের সেটা সে বলতে পারল না। তখন সেই যে লোকটা আছে যে চোখে দেখে না, সে কিন্তু আসলে বুঝবেও না যে আপনি কিসের ইমেজ সেখানে এড করছেন। এইজন্য এই জিনিসগুলা গুগল, ছোট, ছোট জিনিস, বাট এই জিনিসগুলা কিন্তু গুগল খুব প্রায়োরিটি দেয়। আরেকটা হচ্ছে এসইও। গুগল বট বা ক্রলার যখন একটা পেজ ক্রল করে, তখন সে ইমেজটি দেখতে পায় না। এটা কিন্তু গুগলে তো চোখ নাই, সে তো ইমেজ আর দেখতে পাচ্ছে না। কিন্তু অল্ট টেক্সট সে পড়তে পারে এবং বুঝতে পারে যে ইমেজটা আসলে কি নিয়ে। এর ফলে আপনার ইমেজটি ইমেজ সার্চ রেজাল্টে আসতে পারে। এটা কিন্তু আমি আগেও বললাম একটু আগে। ইমেজ সার্চ রেজাল্টে আসার জন্য গুগল অবশ্যই আপনার আ ইমেজটার অল্ট টেক্সট পড়বে। ক্রল করার সময় অল্ট টেক্সট পড়বে। এটা কিন্তু আপনার সার্চ করার সময় আমরা কিন্তু অনেকেই দেখি যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করছি, রেজাল্টে পাচ্ছি না, আমরা ছবিতে দেখতে যাই। বা কোনো আমার একটা ছবি দরকার আমার ওয়েবসাইটের জন্য, অন্য কোনো ওয়েবসাইটের থেকে আমি নিতে যাচ্ছি। তখন দেখা যাবে যে আপনি যদি
আ alt text ইউজ করেন তাইলে আপনার এই ছবিটা অন্য আরেকজন তার ওয়েবসাইটে পেস্ট করে দিল। আপনার কিন্তু অথরিটি বাড়লো। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমেজ alt text ব্যবহার করতে হবে। আর alt text লেখার কিছু নিয়ম আছে। alt text লেখার সময় খেয়াল রাখবেন যেন সেটা সংক্ষিপ্ত থাকে, স্পষ্ট থাকে, প্রাসঙ্গিক থাকে। alt text এর ভিতরে অবশ্যই আপনার প্রাইমারি কিওয়ার্ডটা থাকতে হবে। কিন্তু কোনোভাবেই স্প্যামই করা যাবে না। Google এর বট এখন এগুলা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে। তো এই ছিল আজকে আমার Google এর ৯ টা র‍্যাংকিং ফ্যাক্টর নিয়ে আলোচনা। আ এই ৯ টা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যা আপনার SEO করার পদ্ধতিকে পুরাপুরি বদলায় দিতে পারে। মনে রাখবেন এই ফ্যাক্টর গুলা বিচ্ছিন্নভাবে কাজ করে না। এগুলা একটা আরেকটার সাথে সংযুক্ত। আপনি একটা বাদ দিয়ে আরেকটা করতে পারবেন না। যেটা আপনার ওয়েবসাইটে লাগবেই। মোস্টলি এই ৯ টা ৯ টাই লাগে। তারপরেও মাঝে, মাঝে ২ টা একটা নাও লাগতে পারে। এটা ক্ষেত্র বিশেষে। বাট ৯ টা ৯ টাই লাগবে এবং এটা একটা চেইন। এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আপনি যদি 100% কনটেন্ট নিয়ে বা আপনার ওয়েবসাইট নিয়ে স্যাটিসফাইড থাকতে চান SEO নিয়ে। আপনি যখন সবকটি ফ্যাক্টর সঠিকভাবে কাজে লাগাবেন, তখন আপনার র‍্যাংকিং এবং ট্রাফিক 100% বাড়বে। গ্যারান্টি আমি দিতে পারি। কারণ আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। SEO কোনো আ মানে শর্ট টার্ম কোনো কৌশল না। এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস। SEO টা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা যেন সঠিক ওয়েতে হয়। ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। সময় নিবে অবশ্যই Google এর প্রতিটা কাজে একটু সময় লাগে এবং সেটা হবে পজিটিভ। যদি আপনি এই ৯ টা র‍্যাংকিং ফ্যাক্টর এর উপরে আপনার ওয়েবসাইটে কাজ করেন। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। শেয়ার করবেন। শেয়ারিং ইস কেয়ারিং একটা কথা আছে। আ আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাইতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আরেকটা ভিডিওতে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।